হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে আরও একটা ক্লাস শেয়ার করছি। তোমরা বুঝতেই পারছো ভূগোলের আজকের ক্লাসটা হতে চলেছে। আর এর আগে কিন্তু আমি তোমাদের সাথে ভূগোলের প্রথম চ্যাপ্টারটার ক্লাস শেয়ার করেছি, তার প্রশ্ন উত্তরের ক্লাসও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো এখনও অবধি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে। বেশি দেরি করবো না, আজকের ক্লাসটা শুরু করব। আর আজকে আমরা শুরু করছি দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল, এই চ্যাপ্টারটা। তো চলো শুরু করা যাক। বসন্তকালে মাঠে খেলতে দারুণ লাগে। ঝিরঝিরে বাতাস, পরিষ্কার নীল আকাশ, চারিদিকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। যদি কোনো উঁচু জায়গা থেকে দেখো তাহলে আরও অনেক দূর পর্যন্ত চোখে পড়বে। মনে হবে পৃথিবীটা যেন বিশাল গোল রুটি, আর তার উপর আকাশটা গম্বুজের মতো ঢেকে আছে। এক ছুটেই চলে যাওয়া যায় দিগন্তে, যেখানে আকাশটা এসে পৃথিবীতে মিশেছে। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত যে পৃথিবীটা চ্যাপ্টা রুটির মতো। সে সময় রেলগাড়ি, এরোপ্লেন কিছুই ছিল না, তবুও পৃথিবীর শেষ কোথায় দেখার জন্য উটের পিঠে চেপে বড় বড় নৌকায় করে তারা অভিযানে যেতে শুরু করলো। সমুদ্রেও একটা আশ্চর্য ব্যাপার দেখা যায়। কোনো জাহাজ যখন সমুদ্রের দিকে যাত্রা শুরু করে তখন তীর থেকে লক্ষ্য করলে প্রথমে গোটা জাহাজটা, তারপর শুধু জাহাজের পাল, তারপর মাস্তুলের মাথাটুকু দেখা যায়। মনে হয় যেন জাহাজটা বাঁকানো ঢাল হয়ে ঢাল বেয়ে নিচে নেমে গেল। তাহলে দেখো, তোমাদের কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন দিতে পারে কি, যে সমুদ্রের জাহাজকে কিভাবে দেখা যায়। তাহলে সমুদ্রের জাহাজকে কিন্তু এক এক সময় এক এক রকমভাবে দেখা যায়। কি, সমুদ্রের দিকে যাত্রা শুরু করলে তীর থেকে কিন্তু দেখা যায় যে প্রথমে গোটা জাহাজটা দেখা যায়, তারপর শুধু জাহাজের পাল দেখা যায়, এবং তারপর শুধুমাত্র মাস্তুলের মাথাটুকু দেখা যায়। তারপরে রয়েছে, দেখো এই যে ছবিটা তোমাদের দিয়ে দিয়েছে, ছবিটা তোমরা দেখতেই পাবে, দেখলে বুঝতে পারবে। এই যে প্রথমে পুরো জাহাজটা দেখতে পাচ্ছে, তারপরে কিন্তু একটা পার্ট, তারপরে শেষ অংশে এইটুকু দেখতে পাচ্ছে। কোনো সমুদ্র বা হ্রদের ধারে দাঁড়ালে নিজে ওই ব্যাপারটা যাচাই করে দেখতে পারো। তোমরা যদি কখনো কোনো সমুদ্র বা হ্রদে যাও ঘুরতে, তাহলে তোমরা কিন্তু এটা নিজেরাই দেখতে পারো, তাহলে নিজেরা আরও ভালো করে বুঝতে পারবে। তারপরে রয়েছে, খ্রিস্ট জন্মের 200 বছর আগে গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস এই ব্যাপারটা লক্ষ্য করে বলেছিলেন যে পৃথিবী আসলে গোলাকার। তাহলে পৃথিবী আসলে গোলাকার কে বলেছিলেন? গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস। এটা কিন্তু ছোট প্রশ্নের জন্য একটা ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু তোমাদের বই থেকে আন্ডারলাইন করে নিও। তারপরে রয়েছে, এরপর 100 বছর কেটে গেল, মানুষ তখন বড় বড় জাহাজ বানাতে শিখলো। সেই সব জাহাজে চেপে নাবিকরা সমুদ্র পথে পৃথিবী পরিক্রমার জন্য অভিযান শুরু করলো। 1519 সালে পর্তুগিজ ভূপর্যটক ম্যাগেলান 5টা জাহাজ নিয়ে যাত্রা শুরু করে ক্রমাগত পশ্চিম দিকে গিয়ে শেষ পর্যন্ত আবার একই বন্দরে ফিরে এলেন। এইভাবে ভূ প্রদক্ষিণ করতে গিয়েই স্পষ্টভাবে বোঝা গেল যে পৃথিবী চ্যাপ্টা সমতল নয়, বরং গোলাকার। তাহলে পৃথিবী যে গোলাকার সেটা ম্যাগেলান কিভাবে বুঝেছিলেন, সেটা যদি পরীক্ষায় আসে তখন কিন্তু তোমাদের কি বলতে হবে, তিনি জাহাজে পরিক্রমণ করা শুরু করেছিলেন এবং ক্রমাগত পশ্চিম দিকে যেতে যেতে কিন্তু তিনি আবার যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেই একই বন্দরে ফিরে এসেছিলেন, এবং এর থেকেই তিনি বুঝেছিলেন যে পৃথিবী চ্যাপ্টা বা সমতল নয়, বরং গোলাকার। তারপরে রয়েছে, আমরা কেন বুঝতে পারি না পৃথিবী গোল। আসলে পৃথিবী এতই বিশাল যে এক নজরে যেটুকু দেখা যায় তাতে তাকে চ্যাপ্টা বা সমতল বলে ভুল হয়। 4টে বৃত্তচাপকে লক্ষ্য করো। এখানে দেখো 4টে বৃত্তচাপ দেওয়া রয়েছে। 1-এর ব্যাসার্ধ সব থেকে ছোট আর 4-এর ব্যাসার্ধ সব থেকে বড়। সবকটা বৃত্তচাপের চিহ্নিত করা অংশটা দেখো। বলো তো, কোন বৃত্তচাপের চিহ্নিত অংশটা বেশি বাঁকা, কোন বৃত্তচাপের চিহ্নিত অংশটা প্রায় সোজা। তাহলে আমরা যদি দেখি এই বৃত্তটা দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর। 4 নম্বরে যে বৃত্তচাপটা রয়েছে সেটা খানিকটা মনে হচ্ছে সোজা করে বেঁকানো একটা দাগ দেওয়া রয়েছে, কিন্তু 1 নম্বরেরটা একটু বেশি বৃত্ত মানে গোলাকার আকারে রয়েছে। তো সেইভাবেই কিন্তু তারপরে দিয়েছে, দেখো বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হয় তার বাঁকা ভাব বা বক্রতা তত কমতে থাকে। যেমন 4 নম্বরটা, 4 নম্বরের বক্রতাটা কিন্তু কমে গেছে, তো সেটা সোজা প্রায় হয়ে গেছে, কিন্তু 1 নম্বরের বক্রতাটা বেশি আছে। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6400 কিমি। এত বড় ব্যাসার্ধের একটা বৃত্তের ওপর দাঁড়িয়ে এর খুব সামান্য অংশই আমাদের চোখে পড়ে, তাই ভূপৃষ্ঠটা চ্যাপ্টা সমতল বলেই মনে হয়। তাহলে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভূপৃষ্ঠ আমাদের চ্যাপ্টা বা সমতল বলে কেন মনে হয়। তখন এটা বলতে হবে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিমি, এবং এত বড় ব্যাসার্ধের একটা বৃত্তের ওপর দাঁড়িয়ে আমরা এর খুব সামান্য অংশই আমরা দেখতে পাই, বা আমাদের চোখে খুব সামান্য অংশই পড়ে, তাই এটাকে আমরা চ্যাপ্টা বা সমতল বলে মনে করি। এটাও আমি যখন প্রশ্নোত্তরের ক্লাস শেয়ার করব সেখানে কিন্তু আমি আরও সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো পরের অংশে
যাওয়ার আগে ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরের পার্টটা দেখা যাক। সহজ কাজে লেখা রয়েছে, একটা পেন্সিলে সুতো বেঁধে নাও, সুতো দিয়ে মেপে 5, 15 আর 30 সেমের 3টে বৃত্তচাপ এঁকে দেখো। নিজেই বুঝতে পারবে পৃথিবী গোলাকার হওয়া সত্ত্বেও আমরা কেন বুঝতে পারি না। তো এটা তোমরা বাড়িতে চাইলে তোমরা কিন্তু খাতায় ট্রাই করে দেখবে। তারপরে দেখো রয়েছে, কোনো ফাঁকা মাঠ বা অনেকখানি খোলা জায়গায় দাঁড়িয়ে দেখলে দিগন্তরেখাকে গোলাকার বলে মনে হয়। জাহাজের ডেক থেকেও সমুদ্রকে দেখলে গোলাকার লাগে। যত উঁচু জায়গা থেকে দেখবে ততই আরও বেশি অংশ চোখে পড়বে, কিন্তু দিগন্তকে সবসময় গোলাকারই মনে হবে। তাহলে কোথা থেকে দেখলে গোলাকার লাগে, এটা কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে। কোন কোন জায়গা থেকে দেখলে? আমরা যদি ফাঁকা মাঠ থেকে দেখি, খোলা জায়গা থেকে দেখি, তাহলেও দিগন্তরেখাকে গোলাকার মনে হবে। জাহাজের ডেক থেকে দেখলে গোলাকার মনে হবে। এটা কিন্তু একটা 1 বা 2 মার্কসের প্রশ্ন তোমাদের দিতে পারে, যে দিগন্তরেখাকে গোলাকার কোন কোন জায়গা থেকে দেখলে আমরা গোলাকার মনে করব। নেক্সট পয়েন্ট রয়েছে, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে। কোনো গোলাকার বস্তুর ছায়াই একমাত্র গোলাকার হয়। নেক্সট, পৃথিবীর এক এক জায়গায় আলাদা সময় সূর্য ওঠে, কোথাও আগে আবার কোথাও পরে। পৃথিবীর চ্যাপ্টা সমতল হলে সব জায়গাতেই একই সময় সূর্যোদয় হতো। তাহলে পৃথিবীর যে গোলাকার, এটা আমরা কোন কোন পয়েন্ট থেকে বুঝতে পারছি সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এগুলোই কিন্তু তোমাদের বড় প্রশ্নে আসলে তোমাদের কিন্তু এগুলোকে এক্সপ্লেন করে লিখতে হবে। তারপরে রয়েছে, বর্তমানে এইসব পর্যবেক্ষণ আর যুক্তির মাধ্যমে পরোক্ষ প্রমাণের আর দরকার পড়ে না। মহাকাশচারীরা মহাশূন্য থেকে উজ্জ্বল নীল গোলকের মতো পৃথিবীকে দেখেছেন। এরোপ্লেন, কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর ছবি তোলা সম্ভব হয়েছে। তারপরে হচ্ছে, পৃথিবী গোল এই ধারণা প্রথম কাদের? এটা কিন্তু একটা ছোট প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে বলেন পৃথিবী গোলাকার। ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট, গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনেস গোলাকার পৃথিবীর ধারণাকেই সমর্থন করেছেন। তাহলে কারা প্রথম বলেছিলেন? হ্যাঁ, অ্যারিস্টটল, আর্যভট্ট আর এরাটোস্থেনেসের নাম কিন্তু লিখতে হবে। তারপরে রয়েছে, কিন্তু পৃথিবী কি সত্যি পুরোপুরি গোল? কিছুটা ময়দা মাখা নিয়ে একটা মাঝারি মাপের গোলা তৈরি করো। গোলাটার মধ্যে লম্বালম্বি একটা লাঠি ঢুকিয়ে কাঠিটাকে বেশ জোরে ঘুরিয়ে দেখো কি হয়। কিছুক্ষণ বেশ জোরে জোরে ঘোরার পর লক্ষ্য করো গোলাটা কি আগের মতো পুরোপুরি গোল আছে, নাকি ওপর নিচ কিছুটা চ্যাপ্টা হয়ে মাঝখানটা কিছুটা স্ফীত হয়ে গেছে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা ন্যাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে বলা হয় জিওড। তাহলে জিওড কি? জিওড হচ্ছে আর্থ শেপ, পৃথিবীর শেপ পৃথিবীর মতো, এটাও নিজস্ব শেপ। আমরা হয়তো মনে করি পৃথিবী গোল, আসলে সেটা কিন্তু পুরোপুরি গোলও না। এই যে আমরা যদি মাঝখান থেকে একটা লাঠি ঢুকিয়ে দিই, তাহলেই আমরা দেখতে পাবো যে ওপর থেকে আর নিচ থেকে কিন্তু একটু চাপা আর মাঝখানটাতে একটু বেশি স্ফীত। এটাই হচ্ছে কিন্তু আসলে পৃথিবীর আসল আকৃতি, যাকে কিন্তু বলা হয় জিওড। তাহলে পরীক্ষায় যদি আসে জিওড কি? জিওড হচ্ছে আর্থ শেপকেই পৃথিবীর জিওড বলা হয়। নেক্সট পয়েন্ট রয়েছে, পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি, পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি আর নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিমি বেশি, অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর 42 কিমি স্ফীত, মানে আরও বেশি 42 কিমি স্ফীত। তাহলে এখান থেকে কিন্তু পৃথিবীর পরিধিটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, যেটা ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে, ভেবে দেখেছো পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট সমুদ্র সমতল থেকে 8,848 মিটার উঁচু, আর সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত সমুদ্র তল থেকে 10,915 মিটার নিচু। সবথেকে উঁচু আর সবথেকে নিচু জায়গা দুটোর মধ্যে পার্থক্য প্রায় 20,000 মিটার বা 20 কিমির। পৃথিবীর ওপর এই উঁচু নিচু জায়গাগুলোর জন্য কি তার আকৃতির কোনো পরিবর্তন হয়? পৃথিবীর ওপরে যত পাহাড়, মালভূমি, নদী, হ্রদ, সমুদ্র আছে, তার জন্য কি পৃথিবীর আকৃতি এবড়ো খেবড়ো গোলকের মতো? আসলে পৃথিবী একটা বিশাল গোলক। তার গায়ে পাহাড়, পর্বত, নদী, সাগর থাকা সত্ত্বেও একে মহাকাশ থেকে মসৃণ গোলকের মতোই দেখায়। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি যে পৃথিবীটা আর ভেতরে আমরা যেমন জানি কোথাও পাহাড় আছে, কোথাও বা আবার নদী আছে, কিন্তু এটা যখন আমরা মহাকাশ থেকে দেখবো তখন কিন্তু আমাদের পৃথিবীকে একদমই এবড়ো খেবড়ো থেকে মনে হয় না, তখন কিন্তু মসৃণ গোলকের মতোই দেখায়।
আর এখান থেকে দু একটা ছোট প্রশ্ন রয়েছে, যেমন কি পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি, তার সমুদ্রতল থেকে উচ্চতা কত, সর্বনিম্ন স্থান মারিয়ানা খাত, তার হচ্ছে ডিস্টেন্সটা কত। এগুলো কিন্তু কিছু ছোট প্রশ্ন রয়েছে। তারপরে দেখো রয়েছে দুটো বড় প্রশ্ন দেওয়া রয়েছে, গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন, আর কোনো জিনিসের ওজন পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ নিরক্ষরেখায় যত হয় দুই প্রান্তে মেরুর কাছে তার থেকে বেশি হয়। ভেবে দেখো কেন এরকম হয়, পৃথিবীর আকৃতির সঙ্গে এর কি কোনো সম্পর্ক আছে। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখে নেব। গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন, আকৃতিগতভাবে পৃথিবী গোলাকার এবং প্রচণ্ড গতিতে আবর্তন করে চলেছে, তাই আপাতভাবে আমাদের পড়ে যাওয়াটাই স্বাভাবিক বলে মনে হয়। কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি মানুষ সহ প্রতিটি বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে এবং এর ফলে সব কিছু পৃথিবীর সঙ্গে যুক্ত থাকা অবস্থায় আবর্তন করছে। এজন্যই আমরা ছিটকে পড়ে যাই না। আর নেক্সট প্রশ্নটা যেটা ছিল তার উত্তরটা চাইলে আরও একবার প্রশ্নটা বলে দিই। কোনো জিনিসের ওজন পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ নিরক্ষরেখায় যত হয় দুই প্রান্তে মেরুর কাছে তার থেকে বেশি হয়। ভেবে দেখো এরকম কেন হয়, পৃথিবীর আকৃতির সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে। উত্তর হচ্ছে কোনো বস্তুর ওজন নিরক্ষরেখায় কম এবং দুই প্রান্তে বা মেরুর কাছে বেশি হয়। মূলত পৃথিবীর বিভিন্ন স্থানের মাধ্যাকর্ষণ শক্তির পার্থক্যের জন্য এরকম হয়। পৃথিবীর আকৃতির সঙ্গে এর প্রত্যক্ষ সম্পর্ক আছে। পৃথিবীর মেরু অঞ্চল কিছুটা চাপা হওয়ায় এখানে মাধ্যাকর্ষণ শক্তি বেশি এবং ওজনও বেশি। অপরপক্ষে নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত হওয়ার জন্য এখানে মাধ্যাকর্ষণ শক্তি কম, তাই ওজনও কম। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, বাট এই চ্যাপ্টার থেকে আর যে ছোট বড় প্রশ্ন হবে সেটা আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব। আর এত অবধি যারা ক্লাসটা দেখলে আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের আর কোন কোন সাবজেক্টের ক্লাস তোমরা চাও, আর তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।